অধ্যায় 440 অ্যাঞ্জেল পরিবার। ক্লায়েন্ট ডায়েরিটা হাতে নিতেই অড্রে হলো বলল, মিস্টার ফুল, আমার কাছে এখনও 10টা ডায়েরির পাতা আছে যেগুলো তোমাকে পরে দেওয়া হবে। এটা তোমার আগের আশীর্বাদের দাম হিসাবে। সে তার ব্যক্তিগত প্রতিশ্রুতির কথা আবার মনে করিয়ে দিল, যাতে মিস্টার ফুল না ভাবে যে সে কথাটা ভুলে গেছে। টুয়ালাইট হারমিট অর্ডার সম্পর্কে তথ্যের দাম শোধ করার পেছনের কারণটা ছিল আগে ধার মেটানো, আর একই সাথে একটু ভাব নেওয়ার ইচ্ছাও তার ছিল। আশীর্বাদের দাম ফোর্সওয়াল এই কথাগুলো নিয়ে ভাবতে লাগল। হঠাৎ সে বুঝতে পারল যে সে খুব বড় একটা ভুল করে ফেলেছে। আব্রাহাম পরিবারের ব্যাপারে মিস্টার ফুল তার অ্যাঞ্জেলকে পাঠিয়েছিল আমাকে ডিভিনেশনে বাধা দিতে সাহায্য করার জন্য। আমার একটা সঠিক দাম দেওয়া উচিত ছিল। ওহ না, আমি তো এটা বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম অন্য সব রিচুয়ালের মতো এটা শেষ হওয়ার সাথে সাথেই সব চুকে গেছে। কিছুক্ষণের জন্য ফোর্স একদম ঘাবড়ে গেল। সাধারণ রিচুয়ালিস্টিক ম্যাজিকের সময় কেউ যদি কোনো দেবতা বা ওই ধরনের কোনো অস্তিত্বের কাছে সাহায্য চায়, তবে তাকে আগেই একটা স্যাক্রিফাইস বা উৎসর্গ করতে হতো। এসেনশিয়াল অয়েল, নির্যাস আর ভেষজ পুড়িয়ে তাদের খুশি করাটা এক ধরনের অগ্রিম দাম দেওয়ার মতোই ছিল। কিন্তু মিস্টার ফুলের রিচুয়ালগুলোর ক্ষেত্রে অনেকগুলো ধাপ বাদ দেওয়া যেত, আর দামটাও পরে শোধ করা যেত। মাঝে মাঝে তো কোনো কিছুই দেওয়ার দরকার পড়ত না। ফোর্স আগের নিয়মেই অভ্যস্ত ছিল, তাই সে শুধু একটা ধন্যবাদ দিয়েই শেষ করেছিল। সে তাড়াহুড়ো করে লম্বা ব্রোঞ্জ টেবিলের একেবারে শেষের দিকে তাকাল। তারপর সে খুব আন্তরিকভাবে বলল, সম্মানিত মিস্টার ফুল, তোমার ডিভিনেশন বাধা দেওয়ার ব্যাপারটা আমাকে খুব সাহায্য করেছে। আমিও যত তাড়াতাড়ি সম্ভব 10টা রোজেল ডায়েরির পাতা খুঁজে বের করার চেষ্টা করব। মিস জাস্টিস আর মিস ম্যাজিশিয়ানের এই কাণ্ড দেখে ডেরিক বার্গ বুঝতে পারল যে সে তার কৃতজ্ঞতা প্রকাশের একটা উপায় খুঁজে পেয়েছে। কিন্তু সিটি অফ সিলভারে তো সেই সম্রাট রোজেল গুস্তাভের কোনো ডায়েরির পাতা নেই। যাই হোক, মিস্টার ফুল তো ইতিহাসে খুব আগ্রহী, তাই আমাকে এসব নিয়ে আরও বেশি বই আর রেকর্ড পড়তে হবে। এই কথা ভেবে ডেরিক বার্গ উঁচুতে বসে থাকা মিস্টার ফুলের কাছে মনে মনে একটা প্রতিশ্রুতি দিল। দ্য হ্যাংড ম্যান পাশ থেকে এসব দেখছিল। তার মনে আর কোনো সন্দেহই রইল না যে মিস্টার ফুলের সেবায় একজন অ্যাঞ্জেল আছে। যে কোনো দলেই মিস জাস্টিসের মতো একজন থাকা উচিত। একজন রোল মডেলের ক্ষমতা অসীম। হঠাৎ করে এমন অনেকগুলো পাওনা চলে আসায় ক্লাইন মোরেত্তি মনে মনে খুশিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। উঁচু আর শক্তিশালী মিস্টার ফুল হিসেবে সরাসরি ক্ষতিপূরণ চাওয়াটা তার কাছে সবসময় একটু অস্বস্তিকর লাগত। সে সবসময় বিশ্বাস করত যে নিজের দলের সদস্যদের সাহায্য করাটা একটা স্বাভাবিক আর যুক্তিযুক্ত কাজ। এর জন্য সবকিছুকে একদম লেনদেনের ওপর নির্ভরশীল করে তোলার কোনো দরকার নেই। তাই সে সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য দ্য ওয়ার্ল্ডকে দিয়ে কোনো নাটক করায়নি। অবশ্য জাস্টিস আর বাকিরা যদি দাম দিতে রাজি থাকে, তবে ক্লাইনের সেটা ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। ঠিক আছে, সে হাসল আর মাথা নেড়ে হাতের ডায়েরিটার দিকে আবার চোখ ফেরাল। 10 জানুয়ারি মিস্টার ডোরের সাথে যোগাযোগ এখন বেশ স্থিতিশীল। অন্ধকারে হারিয়ে যাওয়া আর ঝড়ের মধ্যে আটকে পড়া সেই শক্তিশালী বিয়ন্ডার আমাকে কোনো কঠিন আর জটিল রিচুয়াল শেষ করার জন্য তাড়াহুড়ো করল না, যাতে সে আসল দুনিয়ায় ফিরে আসতে পারে। সে মনে হয় বুঝতে পেরেছে যে আমাকে শুধু 3টে অদৃশ্য ইচ্ছার কথা বলার বদলে এমন কিছু দিতে হবে যা আমাকে সত্যিই আকৃষ্ট করবে। তবেই আমি তাকে বাঁচানোর ভেতরের ঝুঁকিগুলো নেওয়ার কথা ভেবে দেখব। মিস্টার ডোর আপাতত এই বিষয়টা নিয়ে কিছু বলল না, বরং খুব আগ্রহের সাথে আমার ট্যারোট কার্ড তৈরি নিয়ে গল্প করল। হে, তৈরি শব্দটা আসলে কোটেশন মার্কের ভেতরে লেখা উচিত। এখান থেকে এটা পরিষ্কার যে মিস্টার ডোর নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট উপায়ে আসল দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারে। আর সে নিশ্চয়ই অনেক খুঁটিনাটি বিষয়ও খেয়াল করতে পারে। দ্য মুন কার্ড নিয়ে কথা বলার সময় জারাতুলের বলা একটা কথার কথা আমার মনে পড়ল। সে বলেছিল যে লাইফ স্কুল অফ থট চাঁদের পূজা করে, কিন্তু তারা এভারনাইট গডেসের পূজা করে না। হ্যাঁ, পরের অংশটুকু আমি নিজেই যোগ করেছি। তাই আমি 4th ইপকের বিশেষজ্ঞ মিস্টার ডোরকে এই প্রশ্নটা করেছিলাম। সে একটু হাসল, কিন্তু কোনো সরাসরি উত্তর দিল না। তবে ওই লুকিয়ে থাকা শিয়ারের তুলনায় যে সবসময় অর্ধেক সত্যি কথা বলে আর যাকে আমার শুধু মারতে ইচ্ছে করে, সে অনেক বেশি খোলাখুলি মানুষ। সে আমাকে বলল যে সে যদি ট্যারোট কার্ড থেকে এভারনাইট গডেসকে বোঝানোর জন্য কোনো কার্ড বেছে নিত, তবে সে দ্য মুন বেছে নিত না, বরং দ্য স্টার বেছে নিত। এটা ব্যাপারটা বেশ মজার করে তুলল। আমি জোর দিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে দ্য মুন এর আসল মালিককে? তার উত্তরটা আরও বেশি উপভোগ করার মতো ছিল। সে হেসে বলল যে দ্য মুন এর এখন কোনো মালিক নেই। আমি যদি তাকে ভুল না বুঝে থাকি, তার মানে হল দ্য মুন এর পাথওয়ের চূড়াটা এখন খালি। সিকোয়েন্স 0 একদম খালি। এটা তো ঠিক না। প্রাইমর্ডিয়াল মুন বলে কি কেউ নেই? এটা দেখার পর ক্লাইনের মাথায় হঠাৎ করেই এই চিন্তাটা এলো। সে আগেই ধারণা করেছিল যে দ্য মুন কার্ড দিয়ে গডেসকে বোঝায় না। লাইফ স্কুল অফ থটের বিশ্বাস, ভ্যাম্পায়ারদের আচরণ বা বুক অফ সিক্রেটস এর রেকর্ড সবকিছুই অস্পষ্টভাবে ইঙ্গিত করছিল যে এভারনাইট মানেই চাঁদ নয়।
এর বদলে ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত আর প্রাইমর্ডিয়াল মুন এই পাথওয়ের সিকোয়েন্স 0-র সাথেই বেশি মিলে যায়। সিটি অফ সিলভারের ইতিহাসের পাঠ অনুযায়ী লিলিত হয়তো ডার্ক ইপকে মানে সেকেন্ড ইপকেই ধ্বংস হয়ে গিয়েছিল। তবে প্রাইমর্ডিয়াল মুন এমন একটা অস্তিত্ব ছিল যেটাকে মানুষ আজও বিশ্বাস করত, আর সে আজও সাড়া দিত। অবশ্য যারা তার কাছে প্রার্থনা করত তাদের শেষ পরিণতি খুব একটা ভালো হতো না। তাহলে মিস্টার ডোর কেন বলল যে এই মুহূর্তে দ্য মুন এর কোনো মালিক নেই? বুক অফ সিক্রেটস থেকে যেমনটা দেখা যায়, ফোর্থ ইপকেও তো প্রাইমর্ডিয়াল মুনের অস্তিত্ব ছিল। ক্লাইন ভ্রু কুঁচকাল। খুব তাড়াতাড়ি সে 3টে ধারণায় পৌঁছাল। প্রথমত, মিস্টার ডোর হয়তো লুকিয়ে থাকা প্রাইমর্ডিয়াল মুন সম্পর্কে তেমন কিছুই জানে না, তবে এর সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, প্রাইমর্ডিয়াল মুন আসলে অন্য কোনো দেবতার ছদ্মবেশ মাত্র, সে আসলেই দ্য মুন এর সিকোয়েন্স 0 পাথরের জায়গা দখল করে নেই। তৃতীয়ত, সে হয়তো দ্য মুন পাথরের একজন সিকোয়েন্স 1 বা কোনো ছদ্মবেশে আছে এবং তার কাছে ওই একই পাথরের কোনো সিল্ড আর্টিফ্যাক্ট আছে। আর আরেকটা সম্ভাবনা হল এটা হয়তো দ্য মুন পাথরের ইউনিকনেস থেকে আসা কোনো সাড়া। ক্লাইন মনে মনে বিড়বিড় করল। ব্ল্যাক এম্পেরর কার্ডে সিকোয়েন্স 0 পোষণের ফর্মুলায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ন্ডার উপাদানের কথা বলা আছে সেটা সিকোয়েন্স 1 বিয়ন্ডারের কোনো বৈশিষ্ট্য নয়, বরং ইউনিকনেস নামের একটা জিনিস। আলাদা আলাদা পাথওয়ের আলাদা আলাদা ইউনিকনেস থাকে। একজন সত্যিকারের দেবতা সবসময় ইউনিক বা অনন্য। প্রথম ধারণাটা ছাড়া বাকিগুলোর সম্ভাবনা একেবারেই কম নয়। তাহলে দ্য মুনের বিয়ন্ডার পাথওয়েটা আসলে কি? ক্লাইন ডায়েরির দ্বিতীয় পাতাটা উল্টালো এবং তার ভাগ্য ভালো ছিল যে এটা আগের পাতার সাথেই যুক্ত ছিল। আমি জোর করতে থাকলাম, কিন্তু মিস্টার ডোর আর কিছু বলতে চাইল না। সে কিভাবে যে আমার কৌতূহল বাড়িয়ে সে আমাকে দিয়ে তাকে উদ্ধার করাবে? স্বপ্ন দেখতে থাকো। আমি আমার কৌতূহল লুকিয়ে রাখলাম এবং সত্যি দেবতাদের প্রতি যথেষ্ট সম্মান না দেখানোর জন্য মিস্টার ডোরকে নিয়ে মজা করলাম। সে খুব ক্যাজুয়ালি, একদম ক্যাজুয়ালি আমাকে উত্তর দিল। ফোর্থ ইপকের একজন অভিজাতের দেবতাদের প্রতি এমনই আচরণ ছিল। এই লোকটা অভিনয় করতে বড্ড ওস্তাদ। তবে আমি সত্যি ফোর্থ ইপকের অভিজাতদের ব্যাপারে আগ্রহী ছিলাম, তাই সুযোগ পেয়ে জিজ্ঞেস করে ফেললাম। মিস্টার ডোর আমাকে জানালো যে টিউডার ডাইনেস্টিতে 5টি অভিজাত পরিবার ছিল: আব্রাহাম, অ্যান্টিগোনাস, আমন, তামারা পরিবার আর জ্যাকব। প্রতিটি পরিবার অ্যাঞ্জেল পরিবার নামে পরিচিত ছিল আর তাদের ভীষণ ভয়ঙ্কর ক্ষমতা ছিল। অ্যাঞ্জেল পরিবার নামটা শুনলেই অনেক প্রশ্ন জাগে। এটা সত্যিই কাউকে লালায়িত করে তুলতে পারে। মিস্টার ডোর বলল যে ফোর্থ ইপকে অ্যাঞ্জেল পরিবারের সংখ্যা 5টিরও বেশি ছিল। সেখানে জারাটুল পরিবার আর জরোয়েস্ট পরিবার ছিল, যারা সবসময় সলোমন সাম্রাজ্যের প্রতি অনুগত ছিল। ট্রান্সোস্ট ডাইনেস্টির অগাস্টাস পরিবার, শরণ পরিবার, আইনহর্ন পরিবার আর ক্যাস্টিয়া পরিবার ছিল। আর লুকিয়ে থাকা অ্যান্ডেরিয়েল আর বেরিয়া পরিবার ছিল। আর ডেমোনেস পরিবারও ছিল, যা একজন সত্যিকারের দেবীর থেকে এসেছিল, যারা অ্যাঞ্জেল পরিবারের চেয়েও এক ধাপ উপরে ছিল। তাহলে ফোর্থ ইপকের শেষ বিজয়ী ছিল ট্রান্সোস্ট ডাইনেস্টি, কিন্তু তাদের রাজপরিবার কোথায় গেল? 4টি অ্যাঞ্জেল পরিবার, অগাস্টাস পরিবার, শরণ পরিবার আর অন্যেরা নর্দার্ন কন্টিনেন্টকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। আগেরবার মিস্টার ডোর যেমনটা বলেছিল, ফোর্থ ইপকের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধররা আমার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তবে তাদের বেশিরভাগই ইতিহাসের ছাইয়ের নিচে চাপা পড়ে গেছে। এমনকি শরণ পরিবারও দুর্বল হয়ে গেছে, আমার হাতেই তারা ধ্বংস হয়েছে। আর 1 বা 2000 বছর পর হয়তো অগাস্টাস পরিবার এরও আর কোনো অস্তিত্ব থাকবে না। শুধু সত্যিকারের দেবতারা মনে হয় আসল দুনিয়াকে চিরকাল আলোকিত করে রাখতে পারে। যদিও ফোর্থ ইপকে কিছু দেবতা ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের সংখ্যা খুব কমই হবে। এটা আমাকে একটা কথা মনে করিয়ে দিল, এমন একটা কথা যেটা আমি আগে একটা ওয়েব নভেল পড়ে মুখস্থ করেছিলাম। কিছু পরিবর্তন করে এটা এখানে ব্যবহার করা যায়। যারা সত্যিকারের দেবতা হতে ব্যর্থ হয় তাদের জন্য শুধু ছাই অপেক্ষা করে। যোগাযোগের সময় শেষ হওয়ার পর মিস্টার ডোর সংযোগ বিচ্ছিন্ন করে দিল। সে অনেকটা পেরোলে মুক্তি পাওয়া বন্দির মতো, যাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর সে সত্যিই অনেক কিছু জানে। যখন সে জারাটুল পরিবার এর কথা বলল, তার গলার স্বরে একটু অবজ্ঞার ভাব ছিল। হয়তো আমাকে মিস্টার ডোরের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। বাষ্প এবং যন্ত্রপাতির দেবতার চার্চ জারাতুল আর সেই গোপন প্রাচীন সংগঠন ছাড়া আমার হয়তো আরও একটা পথ খোলা রাখা উচিত। প্রবাদটা আসলে এমন হবে না, একটা চালাক খরগোশের 3টের চেয়ে অনেক বেশি গর্ত থাকে। সম্রাট রোজেল গুস্তাভ যখন একেবারে শেষের দিকে লড়াই করছিল, তখন সে শুধু সেই সংগঠনটা নিয়েই ভাবছিল, যেটাকে টোয়ালাইট হার্মিট অর্ডার বলে সন্দেহ করা হয়। সে মিস্টার ডোরের কথা একবারও বলেনি। মাঝখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। তাহলে লোয়েন রাজপরিবারের পূর্বপুরুষ অগাস্টাস পরিবার আসলে একটা অ্যাঞ্জেল পরিবার হওয়ার মতো যথেষ্ট ধনী আর শক্তিশালী ছিল। কিন্তু ট্রান্সোস্ট ডাইনেস্টির রাজপরিবার, যাদের প্রতি তারা অনুগত ছিল, তারা কেন হঠাৎ করে এমন উধাও হয়ে গেল?
ক্লাইন হঠাৎ করে কয়েকটা জিনিস নিয়ে ভাবতে লাগল, আর ফোর্থ ইপকের ইতিহাস ঘিরে রাখা কুয়াশা দূর করে তার আসল চেহারা দেখার ইচ্ছেটা আরও বেড়ে গেল। তার শরীরের আগের মালিকেরও এটাই সবচেয়ে বড় শখ ছিল। হয়তো মাটির নিচের সেই ধ্বংসাবশেষটা, যেখানে পাশাপাশি দুটো বসার জায়গা আর একটা ভয়ঙ্কর খাড়া পাত্তা আছে, সেটা আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। ক্লাইন চোখ নামিয়ে তৃতীয় পাতাটা উল্টাল। 2রা জুন বার্নাডেট আমার পিঠ ম্যাসাজ করে দিল। একটা মেয়ে থাকা খুব ভালো। সে তার বুড়ো বাবার যত্ন নিতে জানে, আর যদিও আমি এক নজরেই বুঝতে পারছি সে কি চায়, অন্তত সে অভিনয় করতে তো রাজি আছে। তাছাড়া সে কাজটাও খুব ভালো করেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কোন বিয়ন্ডার পাথওয়েটা চায়। সে বলল সে এখনও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু তার ওই নীতিবাক্যটা খুব পছন্দ হয়েছে, যা খুশি করো কিন্তু কারও কোনো ক্ষতি করো না। 3রা জুন আমি ফ্লোরেনকে আবার দেখলাম। সে আগের চেয়ে অনেক আলাদা। মনে হচ্ছিল যেন সে অন্য কোনো মানুষ না। তার কাছে এখনও তার পুরনো স্মৃতি আর কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, যা প্রমাণ করার জন্য যথেষ্ট যে সেই। তার সাথে এমন কি ঘটেছিল যে তার এত বড় পরিবর্তন হয়ে গেল? হয়তো এটা বোঝানোর জন্য একটা রূপক ব্যবহার করা যেতে পারে। কিছু দানব শারীরিক দিক দিয়ে সেলাই করা থাকে, কিন্তু সে হল মনের দিক দিয়ে সেলাই করা একটা দানব। 5ই জুন আমি একটা প্রাচীন বই পেয়েছি। সেখানে আসলে আদিম দানবীয়ের নাম বলা আছে। এটা তার কোনো সম্মানসূচক নাম নয়। তার নাম হল চিক, কিন্তু এটা তো একটা পুরুষের নাম। এই প্রাচীন বইটা কি নকল?